হাই গাইজ, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 5 টিপস ফর আপকামিং ব্রাইডস বা ব্রাইডস টু বি। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, যাদের 2 মাস 3 মাস বা 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে বিয়ে রয়েছে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এই ভিডিওতে যা যা শেয়ার করবো বেশিটাই কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করে দিই আজকের ভিডিওটা। তো পয়েন্ট নাম্বার 1, স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু বিয়ের আগ দিয়ে মনের ভিতরে এটা একটা থাকে যেন আমাকে বিয়ের সময় বা বিয়ের দিন বা বিয়ের পরে সুন্দর লাগে দেখতে, গ্লোই ডুই স্কিন মনে হয়, আমার হেয়ারটাও যেন ভীষণ সুন্দর লাগে, এরকম একটা প্রত্যেকেরই ইচ্ছা থাকে। তো এবার ধরো যাদের 1 বছর বা 6 মাস বাকি রয়েছে বিয়ে, তাদের জন্য বলবো তারা ধরো তোমরা বিভিন্ন রকম কিছু ট্রাই করতে পারো। ধরো যারা পার্লারে আগে থেকে ট্রিটমেন্ট নিচ্ছ, ফেসিয়াল করেছো বা হেয়ার কেয়ার করছো, ধরো কেউ স্ট্রেটনিং, স্মুথনিং বা কেরাটিন বা বিভিন্ন রকম এখন পার্লারের যে ট্রিটমেন্টগুলো হয়, তোমরা যদি সেগুলো নিয়ে থাকো, তোমাদের যদি সেগুলো শ্যুট করে, তাহলে অবশ্যই সেটা তোমরা কন্টিনিউ করতে পারো। এবার যাদের নাকি ধরো বিয়ে 2 মাস বাকি রয়েছে, 3 মাস বাকি রয়েছে, বা কারো কারো অনেক সময় 1 মাসের মধ্যেও বিয়ে থাকে, এরকম যাদের রয়েছে তাদের জন্য বলবো তারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া সাইটে, ইউটিউবে বা ইনস্টাগ্রামে দেখে, কোনো ইনফ্লুয়েন্সারকে দেখে নতুন কোনো জিনিস ট্রাই করতে যাবে না। মানে এই ধরো অনেকে, যেমন আজকাল আমিও আমার বিয়ের আগে দেখেছি, অনেকে বলছে যে এই জুসটা খাও, ওই জুসটা খাও, তাহলে তোমাদের স্কিন গ্লোই হবে, ডুই হবে, বা এই ফেস প্যাক লাগাও, এই হোম রেমেডি লাগাও, এই ক্রিম লাগাও, এটা চুলে অ্যাপ্লাই করো, এরকম করো, এরকম অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবে, যেগুলো হয়তো তাদের জন্য উপকারীও। কিন্তু আমি বলবো যাদের 2 মাস 3 মাস বা 1 মাসের মতন বাকি রয়েছে, তারা নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে যেও না। অনেক সময় যেটা হয় যে ধরো তুমি পার্লারেই গেলে, তোমাকে পার্লারের দিদি তোমাকে অ্যাডভাইস দিল যে এই ট্রিটমেন্টটা করো, তোমার চুলটা সুন্দর লাগবে, ওই ট্রিটমেন্টটা করো, তোমার ফেসটা ভালো লাগবে, এই ফেশিয়াল করো বা ব্লিচ করো, এই সমস্ত করতে গেলে ধরো ভালো হলে তো খুব ভালো। এবার যদি ভালো না হয়, যদি তোমার স্কিনে শ্যুট না করে, সেক্ষেত্রে তোমার ফেসের পিম্পলস হতে পারে, তোমার র্যাশ হতে পারে, রেডনেস হতে পারে। এবার যেই স্কিনটা তুমি ভালো করতে গেলে সেটা আরও বেশি খারাপ হয়ে গেল, হয়তো তোমার স্কিনটা এতটাও খারাপ ছিল না, তার থেকে বেশি খারাপ হয়ে যেতে পারে। বা ধরো তুমি একটা হেয়ার কাট করলে, তোমার হাতে বেশি দিন সময় নেই, তোমার ফেসে সেটা মানাচ্ছেই না, তাহলে তখন তোমার কিন্তু আরও বেশি খারাপ লাগবে। তো সেই জন্য যদি তোমার হাতে বেশি দিন সময় থাকে, সেই ক্ষেত্রে তুমি এক্সপেরিমেন্ট করে অবশ্যই দেখতে পারো। আর যদি তোমার হাতে বেশি দিন সময় না থাকে, তাহলে আমি বলবো কোনো রকম এক্সপেরিমেন্ট করো না, যেটাই তুমি কমফোর্টেবল চুল হেয়ার কাট মনে করছো সেই হেয়ার কাটটাই করো। তুমি যদি আগে থেকে কোনো হেয়ার কালার করে থাকো, সেটা কমফোর্টেবল মনে করো, তাহলে সেটাই করো। আর যদি না করে থাকো, আমি বলবো কোনো হেয়ার কালার করতে যেও না, সিম্পল রাখো, স্মুথ রাখো, প্লেন রাখো। হ্যাঁ, বড়জোর তুমি হেয়ার স্পাটা করতে পারো, হেয়ার স্পাতে খুব একটা ক্ষতি হয় না, তবে ভালো পার্লার থেকে করবে, কারণ অনেক সময় হেয়ার স্পা করতে গিয়েও কিন্তু যারা সেরকম একটা এক্সপিরিয়েন্স থাকে না, তারা কিন্তু চুল জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, এরকম একটা অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো সেই জন্য বলবো যাদের অল্প সময় রয়েছে, তারা বেশি কিছু না, সিম্পলি শুধু আমি বলবো জল বেশি করে খাও, আর ডায়েটে খুব উল্টাপাল্টা কোনো ঝাল মশলা বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এসব খেও না, একটু হেলদি খাবার খাও, ফ্রুটস বেশি খাও, ঘরোয়া খাবার ভালো ভালো খাও। এ সমস্ত খেলে দেখবে এমনি স্কিনটা গ্লোই ডুই থাকে, এমনিই ভালো থাকে। আর যাদের অলরেডি অ্যাকনে, পিম্পলস রয়েছে, সেক্ষেত্রে বলবো তারা তোমাদের যেই রুটিনগুলো তোমরা ফলো আপ করলে তোমাদের স্কিন ভালো থাকে, সেগুলোই করো। পয়েন্ট নাম্বার 2, শপিং। তো শপিং করতে গিয়ে প্রত্যেকেরই কিন্তু একটু কনফিউশন হয়ে যায় যে কি পরবো, কোনটা কিনলে ভালো লাগবে, এটাও ভালো লাগছে, ওটাও ভালো লাগছে, কোনটা আমাকে ভালো লাগবে। তো এই সমস্ত কিছুর থেকে একটাই আমি বলবো সলিউশন হতে পারে, তোমরা বড় বড় যে মেকআপ আর্টিস্ট রয়েছে তাদের পেজগুলো একটু ফলো করো। সেখানে দেখো তোমার টাইপের স্কিন, তোমার টাইপের কমপ্লেক্সের মধ্যে, বা তোমার ফিগার, তোমার শেপ, সমস্ত কিছুর সাথে যার ম্যাচ হচ্ছে সেই ধরনের যেসব ব্রাইডগুলো রয়েছে তাদের যে মেকআপ লুকসটা দেখো, সেগুলোর মধ্যে থেকে তোমার যেটা ভালো লাগছে, ধরো তার হেয়ার কেয়ার, কারোর হেয়ারটা ভালো লাগলো, কারোর তোমার শাড়িটা ভালো লাগলো, কারোর জুয়েলারি ভালো লাগলো, এই সমস্ত কিছু দেখে তুমি একটা বেসিক তোমার মাথার মধ্যে ছবি বানিয়ে নাও যে হ্যাঁ আমি এই ধরনের একটা লুক চাই। তারপর তুমি মার্কেটে যখন যাবে, তুমি অ্যাডভান্স ভেবেই যাবে। ধরো তুমি শাড়ি কিনতে গেলে, তুমি ভেবে নিলে যে হ্যাঁ আমি রেড বেনারসিই পরবো, বা তুমি ভাবলে আমি পিঙ্ক বেনারসিই পরবো, বা তুমি
এখন অনেকেই অনেক রকম কালারের বেনারসি পরে, এমনটা না যে শুধু রেডি পরতে হবে। তো তুমি যেটা ভাবলে সেই মতন করে দোকানে যাও, তুমি সেই ক্রাইটেরিয়াগুলো দাও যে আমাকে রেড বেনারসি দেবেন। এবার তোমার যদি ছোটো বুটির শাড়ি ভালো লাগে বা তোমার উপরে যদি ছোটো বুটির শাড়ি ভালো লাগে তাহলে তুমি ছোটো বুটির শাড়ি বলবে, বা তোমার জাল কাজ ভালো লাগে তাহলে জাল কাজই বলবে। এবার দোকানদার তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী যে সমস্তগুলো নামাবে তার মধ্যে থেকে তুমি মিররের সামনে দেখবে যে তোমার উপরে কোনটা বেশি ফুটছে। এমনটা না যে কেউ বলে দিল মানেই তুমি সেটা নিয়ে নিলে, এরকমটা না। তো শাড়ি হয়ে গেল, সেমভাবেই দেখবে তোমার আউটফিটের সাথে কোন পার্সটা ভালো লাগছে, কোন জুতোটা ভালো লাগছে। একটা আগে থেকে ব্রেনে তুমি একটা ছবি কল্পনা করে রাখো। আর তার সাথে সাথে ধরো মেকআপ প্রোডাক্টগুলোও যে তোমরা কিনবে সেগুলোও কিন্তু আগে থেকে ভেবে রাখো যে আমার এই জিনিসগুলো আমার প্রয়োজন, এগুলো আমি ইউজ করি। তো সেই জিনিসগুলোই প্রপার লিস্ট অনুযায়ী কিনে নাও। বা এক্সট্রা যে জুয়েলারি কিনবে, আর্টিফিশিয়াল জুয়েলারি, ধরো আমরা গোল্ড জুয়েলারি ছাড়াও কিন্তু কিছু আর্টিফিশিয়াল জুয়েলারি পরি। আমি বলতে চাচ্ছি আমাদের মিডল ক্লাস ফ্যামিলির লোকেদের। তো আমাদের মিডল ক্লাস ফ্যামিলির লোকেরা হয়তো সবটা গোল্ড জুয়েলারি অ্যাফোর্ড করা পসিবল হয়ে ওঠে না, তার সাথে আমরা কিন্তু আর্টিফিশিয়াল জুয়েলারি পরি। ধরো যে যতই বড় ধনী লোক হোক না কেন, কোমরের চেন, নাকের নথ, তারপর মাথার টিকলি বা টায়রা, এই সমস্ত কিন্তু অলমোস্ট প্রায় সবাই আর্টিফিশিয়াল পরে। এগুলোও তুমি ট্রাই করে দেখবে যে তোমার ফেসে কোনটা ভালো লাগছে বা তোমার ফিগারে কোনটা বেশি ভালো লাগছে, সেটাই নেবে। এমন না যে তোমার ওইটার ডিজাইনটা পছন্দ হচ্ছে বলে তুমি ওটা নিয়ে নিলে, এবার তোমার মুখটাও হয়তো ছোট, তুমি এত বড় একটা টেক নিয়ে নিলে সেটা তোমাকে ভালো লাগছে না, এরকম কিন্তু করতে যাবে না। আর আমি বলবো একটু তোমার মেকআপ আর্টিস্টের সাথেও অ্যাডভাইস আগেই শুনে নিও। হ্যাঁ, তবে শুনবে, এমন না যে তার পছন্দ মতন তুমি কিনবে, তোমার বিয়ে তোমার পছন্দ মতনই কিনবে, তবে একটু তার সাথে কনসাল্ট করে নিতে পারো। তো পয়েন্ট নাম্বার 3, মেকআপ। তো মেকআপ নিয়ে সবারই একটা বিশাল বড় ভাবনা চিন্তা হয়ে দাঁড়ায় যে কি মেকআপ করব, কোন লুকটা ভালো লাগবে। তো অনেকেই কিন্তু ট্রেন্ডের সাথে সাথে অনেক কিছু মেকআপ ভুলভাল করে ফেলে বা একটা উগ্র মেকআপ পছন্দ করে ফেলে। এবার অনেক সময় এমন হয় যে তুমি তোমার একটা উগ্র মেকআপ পছন্দ হচ্ছে, তোমার মেকআপ আর্টিস্ট বলছে না এটা তোমার উপরে ভালো লাগবে না, তুমি তোমার পছন্দ মতন করে নিলে, মেকআপ আর্টিস্টও তোমাকে সেই মতো করে দিল, এবার হয়তো তোমার বিয়ের লুকটা খারাপ হয়ে যায়। বা অনেক সময় এমন হয় যে তোমার একটা ইমাজিনেশন রয়েছে, মেকআপ আর্টিস্ট তোমার কথা না শুনে উল্টোপাল্টা করে দিল, তোমার পুরো মেকআপ লুকটা তোমার একদম পছন্দই হলো না, ভালোই লাগছে না, ইভেন তোমার ফেসেও হয়তো ভালো লাগছে না। এরকম অনেক কিছুই হতে পারে। তো তার জন্য আমি বলবো যেটা সবচাইতে বেস্ট করতে পারো সেটা হচ্ছে মেকআপটা সবসময় একটু সিম্পল রাখার চেষ্টা করো। এমন না যে ট্রেন্ডের সাথে একেবারে বোল্ড আইস করে নিলে বা বোল্ড লিপস করে নিলে বা দুটোই বোল্ড করে নিলে, এবার কোনোটা একটাও ভালো লাগছে না। বা ধরো কলকাটা এত বিচ্ছিরি করে নিলে যে সেটা ভালো লাগছে না, যেটা আমার সাথে হয়েছিল আমার বিয়েতে। আমার পার্সোনালি লুকটা আমার সত্যি বলতে খুব একটা আমার ভালো লাগেনি, কারণ আমি ওকে আমার মেকআপ আর্টিস্টকে একটু অন্যরকম কিছু দেখিয়েছিলাম, তো সেই অনুযায়ী কিন্তু আমার মেকআপটা হয়নি। তো আমার অবশ্য বিয়ের দিনটা খুবই, তোমাদেরকে বলেছি, অন্যরকম বিভিন্ন টেনশন, চিন্তা, স্ট্রাগল ছিল, সেই কারণে আমি নিজের দিকে পুরোপুরি ফোকাস করতে পারিনি। আর তার সাথে সাথে যেটা আরও একটা বিষয় যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমাদের মেকআপ আমার যেটা করা উচিত ছিল সেটা আমি করিনি। এখন আমি বুঝতে পারি ওটা আমার ভীষণভাবে উচিত ছিল। সেটা হচ্ছে যে আমি যখন দেখতে পাচ্ছি যে আমার মেকআপটা ভালো লাগছে না, আমার কলকাটা করেছিল আমার একদম পছন্দ হয়নি, আমার আইব্রোটা ড্র করেছিল মোটা মোটা কালো বিচ্ছিরি বানিয়ে দিয়েছিল, সেটা আমার পছন্দ হয়নি। আমার সেই সময়ই বলা উচিত ছিল যে না আমার এটা ভালো লাগেনি, এটা রিমুভ করে এখনই আমাকে ঠিক করে দাও। আসলে আমিও একটু মুখ চাপা বলতে পারো। আর তার সাথে সাথে ব্যাপারটা হচ্ছে যে দেরি হয়ে যাবে, ওটা একটা মাথার মধ্যে চিন্তা যে না আমি যদি আবার এটা ঠিক করাতে যাই তাহলে আমারই দেরি হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের মেকআপ আর্টিস্ট সাজানোর পরে দেখছো যে কোনো জিনিস ভালো লাগছে না, তাহলে তাকে বলো যে না আমার এটা ভালো লাগছে না, আমাকে এটা ঠিক করে দাও। কারণ তুমি টাকা দিয়ে সাজতে গেছো, তোমার স্পেশাল ডে, সেটা কেউ কিন্তু নষ্ট করার কারোর অধিকার নেই। আর এমন না যে তোমাকে মেকআপ আর্টিস্ট সাজিয়ে দিচ্ছে সে ফ্রিতে করে দিচ্ছে, সে কিন্তু তোমার থেকে যথেষ্ট পরিমাণে তার চার্জেসটা নিচ্ছে। তো সেই মতন করে একটা তুমি বেসিক লুক ভাবো যে তোমার উপরে কোনটা ভালো লাগবে। আর বিভিন্ন মেকআপ আর্টিস্টদের পেজে দেখো যে কোন কাজটা তোমার ভালো লাগছে, সেটার একটা রেফারেন্স ছবি তোমার মেকআপ আর্টিস্টের সাথে ডিসকাস করো। সেও কিছুটা অ্যাডভাইস দেবে যে না হ্যাঁ এটা তোমার ফেসে ভালো লাগতে পারে বা এটা ভালো লাগবে না। সেই অনুযায়ী দুজনে ডিসকাস করে দেখো যেটা ভালো লাগবে, সেই অনুযায়ী একটা প্রপার লুক তৈরি করো। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 4, মেকআপ আর্টিস্ট। তো মেকআপ আর্টিস্ট কাকে সিলেক্ট করবে এটা কিন্তু আরও বড় একটা বিষয়, আর যেটা আমরা অনেকেই হয়তো সেই অর্থে গুরুত্ব দেই না। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, মেকআপ আর্টিস্ট কাকে সিলেক্ট করবে এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট বিষয় একটা, এটা আরও বেশি মাত্রায় ভাবা উচিত।
তো মেকআপ আর্টিস্ট আমরা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে ধরো ইনস্টাগ্রাম হোক, ফেসবুকে হোক, সমস্ত জায়গায় অ্যাডভার্টাইজ দেখে আমরা মনে করে নিই যে না ওই মেকআপ আর্টিস্ট আমার লাগবে বা এই মেকআপ আর্টিস্ট আমার লাগবে। এবার তার আগে পিছিয়ে সমস্ত কিছু হয়তো আমরা সেইভাবে না জেনেই তাকে আমরা আমাদের বুকিংটা দিয়ে দিই। তো এবার বিষয়টা হচ্ছে সবার প্রথমে মেকআপ আর্টিস্ট বুক করার আগে তার একটু রিভিউটা তোমরা জানার চেষ্টা করে নেবে। কারণ অনেক সময় অনেক মেকআপ আর্টিস্ট হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে যতটা ভালো মনে হয়, বাস্তব লাইফে কিন্তু ততটা ভালো হয় না, বা হয়তো তার প্রফেশনাল সেই সিনসিয়ারিটিটা থাকেই না। ধরো তুমি তোমার বাড়িতে আসতে বললে, যেই টাইম দিলে সে সেই টাইমে আসলোই না, হয়তো একই দিনে তার 3টা 4টা 5টা বুকিং রয়েছে, সে সেগুলোকে করে তারপরে তোমার কাছে হয়তো 4টার সময় আসার কথা, সে চলে আসলো 6টার সময়। এবার তুমি কিভাবে সেটাকে ম্যানেজ করবে? কারণ তোমাকেও তো একই টাইমে বিয়ের লগ্নতে বসতে হবে। এরকম অনেক কিছু ব্যাপার থেকে, সেই কারণে আমি বলবো একবার মেকআপ আর্টিস্টের রিভিউটা শুনে নাও কারোর কাছ থেকে যদি সম্ভব হয়, তারপর বা তারই যে ক্লায়েন্টদের থেকে সম্ভব হলে তার রিভিউটা নিয়ে নাও, তারপরে তাকে বুক করো। আরও একটা যেটা বিষয় যেটা আমি বলবো, যাদের ধরো বাজেটটা একটু বেশি রয়েছে তাদের বলছি না, যারা একটু মিডিয়াম বাজেট রয়েছে, যেমন আমি নিজেও অনেক বেশি মানে এখনকার তুলনায় অনেক বেশি কম বাজেটেই আমার বাজেট ছিল, আমার জন্য হয়তো অনেক বেশি ছিল টাকাটা, কিন্তু এখনকার যে মেকআপ আর্টিস্টের বাজেট রয়েছে সেই অনুযায়ী আমার একটু বাজেটটা কমই ছিল। তা আমি যেটা ভুল করেছি সেটা আমি বলবো তোমরা কেউ একবারও করো না, ভুল করেও করো না। সেটা হচ্ছে যে কম বাজেটে ভালো মেকআপ আর্টিস্ট বা বড় মেকআপ আর্টিস্ট বুক করবো, এইসব চিন্তাধারা ভুল করেও রেখো না। আমি যেটা করেছিলাম যে আমার বিয়েতে যাকে আমি মানে বুক করেছিলাম, তো তাকে আমি বিয়ে বৌভাত দুটো দিনই আমি একসাথে বুক করেছিলাম। এবার কি হয়েছিল যে তার যে লোয়েস্ট প্রাইস যেটা ছিল তার মেকআপের, সেই লোয়েস্ট চার্জ সেটাই আমি বুক করেছিলাম, সেটাই আমার পক্ষে অ্যাফোর্ড করা পসিবল ছিল। এবার আমি বুক করার সময় সে তো আমাকে খুব মিষ্টিভাবে বললো, হ্যাঁ মৌমিতা, আমি তোমাকে নিজে হাতে সাজিয়ে দেবো, আমার কোনো ক্লায়েন্টকে আমি অ্যাসিস্ট্যান্ট দিয়ে সাজাই না, আমি সবটা নিজে করি, এরকম সমস্ত কিছু বলেছিল। তো তারপর বিয়ের দিন যখন আমি মেকআপের জন্য ফার্স্ট গেলাম তার কাছে, তো তারপরে সে আমার যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আমার আউটফিটটাও কিন্তু আমাকে মানে বিয়ের যে শাড়িটা সেটাও তার অ্যাসিস্ট্যান্ট করিয়ে দিল, আমার হেয়ার স্টাইলটাও তার অ্যাসিস্ট্যান্ট করে দিল। তারপর শুধু বেসটা সে আমাকে ওই দিন বিয়ের দিনটা কোনো রকম করে দিয়েছিল, তবে খুব একটা টাইম দেয়নি, খুব ফটাফট করে করলো। মানে বেসের মধ্যেও ধরো ক্রিম লাগানো বা এই সেই ওগুলো তো ধরো অ্যাসিস্ট্যান্টই করলো, শুধুমাত্র ফাউন্ডেশনটা কোনো রকম লাগিয়ে দিল। তারপরে ধরো কলকা করা, আইব্রো ড্র করা, এই সমস্ত কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট করলো। আর যেগুলো আমার ভীষণ বাজে হয়েছিল, সবচাইতে আমার বাজে হয়েছিল আমার কলকাটা, ভীষণ বাজে হয়েছিল, আমার পুরো ফেসটা একদম বরবাদ করে দিয়েছে। আর তার সাথে সাথে আমার আইব্রোটা এত বিচ্ছিরিভাবে ড্র করেছে, আমি বলেও ছিলাম যে আমার কলকা আইব্রো দুটোর মধ্যে কোনোটাই পছন্দ হয়নি। তো আইব্রোটা আরও বেশি ডার্ক করে দিয়েছিল, আমি বলার পরে তাও কিছুটা মুছেছিল, মোছার পরেও কিন্তু আইব্রোটা যথেষ্ট বাজে হয়েছিল। আর তারপরে আমার হেয়ার স্টাইলটা আমি বলেছিলাম হালকা ক্রিম্পিং করতে, ওরা কিচ্ছু করেনি, প্লেন অ্যাজ ইট ইজ আমার চুলটাকে এইভাবে সাপটে দিয়ে ওরা আমার মানে মাথা পাট্টিটা কোনো রকম বসিয়ে দিয়েছে। তো আমার বিয়ের দিনের না মেকআপ ভালো লেগেছে, না হেয়ার স্টাইল ভালো লেগেছে, ইভেন ফ্লাওয়ারগুলো সুন্দর মতন সেট করতে পারিনি, অথচ আমি এতগুলো সুন্দর ফ্লাওয়ার নিয়ে গেছিলাম, রোজ নিয়ে গেছিলাম, জিপসি নিয়ে গেছিলাম, তারপরেও সেগুলো আমার জিপসি থেকেও কিছুটা সরিয়ে রেখে দিয়েছিল, এরকম অনেক কিছু হয়েছে। তো সেই জন্য বলবো যদি তোমরা মিডিয়াম বাজেট থাকে সেই ক্ষেত্রে আমি বলবো একটু খুঁজে দেখো তোমাদের আশপাশে কোনো মিডিয়াম টাইপের যে মেকআপ আর্টিস্ট রয়েছে, যাদের মেকআপ চার্জের মোটামুটি ধরো হাইয়েস্ট রেঞ্জ যেটা রয়েছে সেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে। সেই ধরনের যারা একটু মিডিয়াম মেকআপ আর্টিস্ট রয়েছে তাদের মধ্যে একটু কাজ দেখো কার মোটামুটি ভালো রয়েছে, সেরকম মেকআপ আর্টিস্ট বুক করো। আর সবচাইতে ভালো হয় তোমার বাড়িতে এসে সাজাবে এই ধরনের কোনো মেকআপ আর্টিস্ট বুক করো। তো এবার চলে আসি লাস্ট অ্যান্ড পয়েন্ট নাম্বার 5, সেটা হচ্ছে ফটো অ্যান্ড ভিডিও। তো আমাদের বিয়ে মানে কিন্তু ফটো আর ভিডিওটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ধরো এখন প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করা বলো বা একটা নিজেদের মেমোরি বলো বা সমস্ত কিছু মিলেই একটা বিয়ে যখন হচ্ছে তখন কিন্তু এই জিনিসগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এবার ব্যাপারটা হচ্ছে যে ক্যামেরাম্যান কাকে বুক করবে আর কীরকম ধরনের ক্যামেরাম্যান বুক করবে আর কী কী করতে হবে সেই জিনিসটা আমি বলবো। এটা কিন্তু আশা করি এই ব্যাপারে খুব একটা কেউ কথা বলে না, খুব একটা কেউ শেয়ার করে না। আমি যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মানে খুবভাবে আমার সাথে বলো এক ধরনের কি বলবো কেমন যে ঘটনাটা হয়ে গেছে আমি নিজেও বলতে পারছি না। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাদের যাদের বাজেট অনেক বেশি তাদেরকে আমি একেবারেই মানে বলতে পারো এই ভিডিওটা তাদের জন্য প্রয়োজনীয়ই না।
যাদের মিডিয়াম বাজেট রয়েছে বা যাদের লোয়েস্ট বাজেট রয়েছে তাদের জন্য বলছি, তোমরা ক্যামেরাম্যান বুক করার আগে প্রথমত তো তোমাদের বাজেটটা তো দেখবে অবশ্যই, তার সাথে সাথে যেটা দেখবে সেই ক্যামেরাম্যানের কাজ কীরকম রয়েছে, তার সোশ্যাল মিডিয়াতে অবশ্যই সে কাজ করছে যখন সে আপলোড করবে তার ভিডিও তার ফটো, সেই কোয়ালিটিগুলো একবার চেক করে নেবে যে হ্যাঁ তোমার পছন্দ হচ্ছে কিনা। এবার যখন তার সাথে তুমি কথা বলবে, তুমি তোমার বাজেটের সাথে সাথে তোমার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যে আমি আমার বিয়েতে এই ধরনের ফটো চাই, আমি আমার বিয়েতে এই ধরনের ভিডিও চাই, আমার এতগুলো রিল লাগবে, আমার এরকম লেন্থের একটা ব্রড ভিডিও লাগবে, সেটা বলবে। এবার ভিডিওটা তুমি যদি পুরোটা সিনেমেটিক চাও সেটা তুমি বলে দেবে। তুমি যদি যে না আমার পুরোপুরি সিনেমেটিক লাগবে না, আমার একটু মিক্সিং লাগবে, সেটাও তুমি বলে দেবে। মানে এই তোমার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো তুমি নিজে স্পষ্ট মুখে বলবে, ইভেন শুধু বলবে না, আমি বলবো এগ্রিমেন্ট করার সময় কিন্তু সেগুলো উল্লেখ করে নেবে। কারণ আমার সাথে যেটা ব্যাপারটা হয়েছিল, আমি কিন্তু সব কিছু বলেছিলাম। আমার যে ক্যামেরাম্যানের ভাইরা ছিল, আমি বলছি না ওরা খারাপ কাজ করে, ওরা যথেষ্ট ভালো কাজ করে, ওরা ওদের তরফ থেকে অনেক বেশি বেস্ট দিয়েছে। কিন্তু একটা জায়গায় যেটা আমার সাথে আমার পছন্দ হয়নি বা আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে আমি বলেছিলাম আমার বিয়ের ভিডিওটা সিনেমেটিক লাগবে না, বেসিক ভিডিওই বানিয়ে দিও। ওরা সিনেমেটিক যেহেতু কাজ করে, ওরা সিনেমেটিক বানিয়েছে। এবার যেটা প্রবলেম হয়েছে, আমি বলেছিলাম আমার পুরো ফ্যামিলিটাকে ক্যাপচার করতে, ওরা কিন্তু ফ্যামিলির আদার্সদেরকে সেভাবে ক্যাপচারই করেনি। মানে ধরো আমাকে আমার আশপাশে যারা ছিল বা আমি আমার বরের সিকোয়েন্সগুলো ক্যাপচার করেছি, আমাদের বিয়ের বেসিক কিছু সিকোয়েন্স ক্যাপচার করেছে, এইরকম। এবার আমার ইচ্ছে ছিল বা আমি বলেও ছিলাম যে আমার পুরো ফ্যামিলি, ধরো রিলেটিভসরা কিন্তু বিয়েতে ছাড়া, বিশেষ করে দূরের যারা রিলেটিভস রয়েছে তারা কিন্তু সবসময় আসতে পারে না, সবসময় দেখাও হয় না, এরকম বিয়ে বা এরকম বড় বড় অনুষ্ঠান ছাড়া যখন তখন সবার আসা সম্ভব হয়ে ওঠে না। তা আমাদের বিয়েতে আমার ঠাকুমা বলো বা আরও অনেক রিলেটিভস রয়েছে, তাদের কোনো ফটো ভিডিও ক্যাপচারই করেনি, শুধুমাত্র আমাদের দুজনকে ঘিরে যেটুকু যেটুকু সিকোয়েন্সগুলো ছিল সেগুলোই ক্যাপচার করেছে। আমার আশপাশে যারা ছিল সেই শুধু ফটোগুলো তুলেছে। আদার্সদের যে কেউ বসে রয়েছে, কেউ খাচ্ছে খাবার টেবিলে, বা বিয়ের অন্যান্য সিকোয়েন্সগুলো, বা মণ্ডপের আশপাশে আরও অনেক লোকজন থাকে, সেই সমস্ত আমাদের পাড়ার লোকজনেরা যারা গেছে, এই সমস্ত লোকেদের কোনো না ভিডিও আছে না ফটোতে কোনো রয়েছে। মানে আমার কাছে ভীষণভাবে খারাপ লেগেছে যে এতগুলো লোক এসেছিল, তাদের না ফটো রয়েছে না ভিডিও রয়েছে। খুবভাবে মানে আমি আপসেট হয়ে গেছিলাম বিয়ের যখন ভিডিও ফটো দেখেছিলাম তখন। আর তার সাথে সাথে যেটা ক্লিয়ার করে নেবে যে ওরা কী কোয়ালিটির তোমাদেরকে ফটো দেবে, বা ফটোর যে অ্যালবামটা কীরকম দেবে। তুমি যদি অ্যালবাম নাও তাহলে একরকম, না নাও সেক্ষেত্রে আরেক রকম। প্রি ওয়েডিংয়ে কীরকম কী করবে, যদি প্রি ওয়েডিং করো সেক্ষেত্রে কীরকম করবে, সমস্ত কিছু কিন্তু আগে থেকেই একটা কথাবার্তা বলে ঠিক করে নেবে। আর তার সাথে সাথে একটা কন্ট্রাক্টের মধ্যেও কিন্তু সেই জিনিসটা উল্লেখ করে নেবে, না হলে কিন্তু পরবর্তীতে গিয়ে ওরা বলতেই পারে যে না দিদি তুমি, বা না তুমি তো বলোনি, এটা করনি ওটা করনি, এরকম অনেক কিছু কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো গাইজ, এই ছিল টোটাল 5টা টিপস তোমাদের জন্য, যারা সামনেই বিয়ে রয়েছে তাদের জন্য। আশা করি এই 5টা টিপসই কিন্তু তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। তো এখানে বেশ কিছু কিন্তু আমার নিজেরও এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো গাইজ, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।